আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নেসা চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞানিকা। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি প্রোটিন নিয়ে আলোচনা করেছি। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে এনজাইম। রাসায়নিকভাবে এনজাইমও এক ধরনের প্রোটিন। জীবদেহের জীবকোষে সর্বত্রই অতি সামান্য পরিমাণে এনজাইম উপস্থিত থাকে। এনজাইম রাসায়নিকভাবে প্রোটিন এবং এর উপস্থিতি জীবকোষে এর উপস্থিতি রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, কিন্তু নিজে অপরিবর্তিত থাকে। 1878 সালে বিজ্ঞানী কোন সর্বপ্রথম এনজাইম শব্দটি ব্যবহার করেন। এরপর 1897 সালে ছত্রাক বা ইস্টের দেহে সর্বপ্রথম জাইমেজ নামক একটি রাসায়নিক পদার্থ উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা এ ধরনের অনেক রাসায়নিক দ্রব্যের উপস্থিতি বিভিন্ন উদ্ভিদ দেহে বা জীব দেহে লক্ষ্য করেছেন এবং শনাক্ত করেছেন, নামকরণ করেছেন। কিন্তু এদের রাসায়নিক প্রকৃতি এবং এদের ধর্ম বা কাজ অনুযায়ী এদের সবাইকে এনজাইম বলে আখ্যায়িত করেছেন। এনজাইমের রাসায়নিক ধর্ম কি? এনজাইম রাসায়নিকভাবে এক ধরনের প্রোটিন, তবে এটি সরল প্রোটিন নয়। আমরা গত ক্লাসে যেহেতু প্রোটিন সম্পর্কে পড়েছি, আমরা জানি প্রোটিন তিন ধরনের: সরল প্রোটিন, যুগ্ম বা যৌগিক প্রোটিন এবং হচ্ছে উৎপাদিত প্রোটিন। তো এর ক্ষেত্রে প্রোটিন এনজাইম এক ধরনের প্রোটিন তো বটে, তবে এটি সরল প্রোটিন নয়। অর্থাৎ একে বিশ্লেষণ করলে শুধু প্রোটিন অংশ পাওয়া যাবে না, এটি একটি কনজুগেটেড প্রোটিন। অর্থাৎ একে বিশ্লেষণ করে সরল অংশ, অর্থাৎ শুধু প্রোটিন অংশ ছাড়াও এতে একটি অপ্রোটিন অংশ পাওয়া যাবে। সেক্ষেত্রে বলা হয়ে থাকে এনজাইম হচ্ছে একটি কনজুগেটেড প্রোটিন। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, আমি লিখেছি কনজুগেটেড প্রোটিন মানেই হচ্ছে একটি প্রোটিন অংশ থাকবে, সাথে একটি অপ্রোটিন অংশ থাকবে। অর্থাৎ স্বাভাবিকভাবে এটি একটি যৌগিক প্রোটিন। এরকম একটি কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপোএনজাইম এবং অপ্রোটিন অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। আমি আবারও বলছি, এরকম একটি অংশে প্রোটিন অংশকে, অর্থাৎ একটা কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপোএনজাইম, এবং অপ্রোটিন অংশটিকে, যেটি অপ্রোটিন অংশটি প্রোটিন ছাড়া যে কোনো কিছুই হতে পারে। এটা হতে পারে কার্বোহাইড্রেট, এটা হতে পারে ম্যাটেরিয়াল, এটা হতে পারে যে কোনো জৈব রাসায়নিক পদার্থ, এটা একটা যে কোনো একটা গ্রুপ হতে পারে, এটি ফসফেট হতে পারে, সালফার হতে পারে। এটা যাই কিছু হোক না কেন, অপ্রোটিন অংশটুকুকে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপটা যখন হবে মেটাল, অর্থাৎ আয়রন, কপার, তখন একে বলবো আমরা কোফ্যাক্টর। অর্থাৎ একটা প্রোটিন অংশের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে যখন একটি মেটাল যুক্ত থাকে, এই ধরনের একটা কনজুগেটেড প্রোটিনকে আমরা কোফ্যাক্টর বলি। আবার প্রস্থেটিক গ্রুপ হিসেবে যখন অর্গানিক পদার্থ, অর্গানিক বস্তু, অর্থাৎ জৈব রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে, বলতে পারি সেটা কোনো কার্বোহাইড্রেট হতে পারে, সেটা লিপিড, যে কোনো একটা অংশ যুক্ত থাকলে এই ধরনের কনজুগেটেড প্রোটিনকে আমরা বলবো কোএনজাইম। অর্থাৎ আমি আবারও বলছি যে কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশের সাথে একটি কার্বোহাইড্রেট, লিপিড বা যে কোনো একটি অর্গানিক বস্তু বা জৈব রাসায়নিক পদার্থ প্রস্থেটিক গ্রুপ হিসেবে যুক্ত থাকলে এই ধরনের কনজুগেটেড প্রোটিনকে আমরা কি বলবো? কোএনজাইম বলবো। তাহলে এই গেল আমাদের প্রোটিন সম্পর্কে ধারণা। প্রোটিনগুলো কেমন হতে পারে? রাসায়নিকভাবে, গঠনগতভাবে বা রাসায়নিকভাবে এটি হচ্ছে এক ধরনের প্রোটিন। এনজাইমের আমরা প্রকৃতি সম্পর্কে জেনেছি, এখন জানবো আমরা কিভাবে এনজাইম মূলত কাজ করে থাকে। প্রথমত আমরা এনজাইমের সংজ্ঞা থেকে জেনেছি, এনজাইম হচ্ছে এমন এক ধরনের প্রোটিন যেটি মূলত জীবকোষে বা জীবকোষে অবস্থিত রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। আমি আবারও বলছি, এনজাইম এমন এক ধরনের প্রোটিন যেটি কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, নিজে অপরিবর্তিত থাকে এবং বিক্রিয়াকে দ্রুত সম্পন্ন করে। তাহলে এই ধরনের প্রোটিনের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে এনজাইম কিভাবে আসলে এই কাজটা করে থাকে, কিভাবে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে একে দ্রুত করে থাকে এবং নিজে অপরিবর্তিত থাকে। আমরা এখানে চিত্রের সাহায্যে দেখাচ্ছি। তার আগে একটু বলে নিই, 1894 সালে বিজ্ঞানী এমিল ফিশার সর্বপ্রথম এনজাইমের কার্যকারিতার উপর একটি মতবাদ ব্যক্ত করেন, বা তার পর্যবেক্ষিত প্রস্তাবনা তুলে ধরেন, যাকে বলা হয় তালাচাবি মতবাদ। তোমরা প্রশ্নে বারবার দেখবে, বিভিন্ন জায়গায় দেখবে এমিল ফিশারের তালাচাবি মতবাদটি লিখো, অথবা এনজাইমের কার্যকারিতা লিখো, বা এনজাইমের তালাচাবি মতবাদটি, কার্যক্রমের তালাচাবি মতবাদটি উল্লেখ করো। প্রশ্নটা যেভাবে আসুক না কেন, আমরা আসলে মূলত আলোচনা করবো, সেখানে আমাদের উপস্থাপন করতে হবে এনজাইমের কলা কৌশল বা কার্যকলাপ
কিভাবে সেটি কাজ করে থাকে, কিভাবে রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। আমি এখানে একটা চিত্র এঁকেছি, তার আগে আমি একটু বলে নিই যে বিজ্ঞানী এমিল ফিশার যখন তার এই কার্যকলাপটি বা এনজাইমের কার্যকলাপ কৌশলটি ব্যাখ্যা করছিলেন, তখন তিনি এনজাইম এবং যৌগ অন্যান্য রাসায়নিক পদার্থের উপর সে কাজ করছে বা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করছে তার সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। প্রথমত এনজাইমের একটি অ্যাক্টিভ সাইডের কথা উনি উল্লেখ করেছেন, অর্থাৎ এনজাইম এমন এক ধরনের রাসায়নিক পদার্থ বা প্রোটিন যার একটি অ্যাক্টিভেট সাইট বা সক্রিয় স্থান থাকবে। অ্যাক্টিভেটেড সাইট বা সক্রিয় স্থানটি কি, অর্থাৎ এনজাইম যেহেতু একটি প্রোটিন, এক প্রকার প্রোটিন, সে পলিপ্যাপটাইড অর্থাৎ পলিপ্যাপটাইড চেইনে একটা ফল্ডিং সাইটটাই হচ্ছে এনজাইমের অ্যাক্টিভেটেড সাইট। আমি আরেকবার বলছি, যেহেতু এনজাইম এক ধরনের কনজুগেটেড প্রোটিন, এর একটি প্রোটিন এবং অপ্রোটিন অংশ আছে। প্রোটিন অংশটি অবশ্যই হচ্ছে কতগুলো অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডের পলিপ্যাপটাইড চেইন, লম্বা বা বৃহৎ একটি চেইনিত পলিপ্যাপটাইড চেইনিত প্রোটিন। তাহলে সেই প্রোটিন অংশের পলিপ্যাপটাইড চেইনের ফোল্ডিং অংশটাই হচ্ছে এনজাইমের অ্যাক্টিভেটর সাইট বা সক্রিয় স্থান। তাহলে তিনি প্রথমেই বললেন যে এনজাইমের একটি অ্যাক্টিভেটর সাইট বা সক্রিয় স্থান থাকবে, যেটার মধ্য দিয়ে সে যে কারোর সাথে সংযুক্ত হতে চাইবে বা যে কাউকে সহজে অ্যাকসেপ্ট করতে চাইবে। সেই সাথে যে রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করবে, যে বিক্রিয়ক বা যে রাসায়নিক পদার্থের সাথে সে সংযুক্ত হতে চাইবে বা তাকে রাসায়নিক বিক্রিয়াকে দ্রুত করে দিবে, সে রাসায়নিক পদার্থের বিক্রিয়কগুলোকে আমরা সাবস্ট্রেট বলছি। আমি আবারও বলছি, যার সাথে সে সংযুক্ত হবে রাসায়নিক বিক্রিয়াকে গতিকে ত্বরান্বিত করা, সেই রাসায়নিক পদার্থগুলোকে আমরা সাবস্ট্রেট বলছি বা এমিল ফিশার সাবস্ট্রেট বলেছেন। সে এখানে তোমরা দেখতে পাচ্ছ চিত্রে আমি এ এবং বি দিয়ে দেখিয়েছি। তোমাদের বইও ঠিক এইভাবে চিত্রটা দেওয়া আছে, আমি তারপর এখানে দেখানোর চেষ্টা করেছি। এ এবং বি যদি হয় কোনো উৎপাদক, তাহলে এখানে দেখা যাচ্ছে এনজাইম উৎপাদক দুটির সাথে যুক্ত হচ্ছে। উৎপাদক দুটোকে আমি সাবস্ট্রেট বলছি এবং উৎপাদক দুটো এনজাইমের অ্যাক্টিভেটর সাইট দিয়ে সংযুক্ত হচ্ছে। তাহলে পুরো এনজাইমে এমন একটি সাইট আছে যেটা খুব সক্রিয় স্থান, সংযুক্ত হওয়ার জন্য খুব উদ্বিগ্ন থাকে, সংযুক্ত হতে চায় এবং সেই সাইট দিয়েই একটি সুনির্দিষ্ট বিক্রিয়ক এতে যুক্ত হয়। তাহলে কোনো বিক্রিয়কের উপর কোন এনজাইম সংযুক্ত হবে বা এনজাইমের জন্য সাবস্ট্রেট একেবারে সুনির্দিষ্ট। আমরা যখন একটি প্রকারভেদ সম্পর্কে জানবো, তখন আমাদের জন্য ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ একটি সুনির্দিষ্ট এনজাইম একটি সুনির্দিষ্ট বিক্রিয়কের উপর কাজ করে, অর্থাৎ একটি সুনির্দিষ্ট এনজাইম একটি সুনির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে সংযুক্ত হয়। সংযুক্ত হওয়ার পর এটা একটি যৌগ গঠিত হয় এবং যৌগ গঠিত হওয়ার পর সে তাকে সাবস্ট্রেটকে আবার ভেঙে উৎপাদে পরিণত করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে উৎপাদ হিসেবে ছিল এ এবং বি, সংযুক্ত হয়েছে, একীভূত হয়েছে এবং তাকে ভেঙে দিয়েছে। এনজাইম ওকে আবার রিলিজ করে দিল। রিলিজ করে দেওয়ার পর যে নতুন পদার্থ উৎপন্ন হলো, যে উৎপাদটা, সেটা হচ্ছে সি এবং ডি, যেটা এ এবং বি থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি হয়তো খুব ধীরে ধীরে বিক্রিয়াটা সম্পন্ন হতো, কিন্তু এখানে এনজাইম থাকার কারণে এনজাইম এখানে এসে তদারকি করে, অনেকটা অনুঘটক হিসেবে কাজ করার কারণে সে একে খুব দ্রুত বিক্রিয়াটি সম্পন্ন করেছে। এমিল ফিশারের মতে এইভাবে রাসায়নিক বিক্রিয়াটি ত্বরান্বিত হয়। ইনি তালাচাবি কথাটা এজন্য বলেছেন যে সুনির্দিষ্ট এনজাইমের জন্য, যে সুনির্দিষ্ট উদ্দীপকের জন্য বা সুনির্দিষ্ট রাসায়নিক পদার্থের জন্য এনজাইম যেহেতু সুনির্দিষ্ট, সেজন্য এখানে এদের সুনির্দিষ্ট স্থান দিয়ে সুনির্দিষ্ট যৌগ বা পদার্থের সাথে যেহেতু সংযুক্ত হতে পারে, তাই এটাকে অনেকটা দেখতে বা এই কনসেপ্ট অনেকটা তালা এবং চাবির মতো। অর্থাৎ সেই সুনির্দিষ্ট চাবি দিয়ে তালাটা খোলা যাবে বা খাপে খাপে মিলে যাবে। অর্থাৎ সুনির্দিষ্ট এনজাইমের জন্য সুনির্দিষ্ট যৌগটি শুধুমাত্র তালা চাবির মতো সংযুক্ত হতে পারবে, তাই একে তালা চাবির মতবাদ বলা হয়। এই বিক্রিয়াটির ক্ষেত্রে এমিল ফিশারের মতে শুধুমাত্র অ্যাক্টিভেটর সাইট এবং সাবস্ট্রেট দিয়েই এই কার্যকলাপ শেষ হয়ে যায় না, এর সাথে মাঝে মাঝে ইনহিবিটর বলে কতগুলো পদার্থ এই এনজাইমের কার্যকারিতাকে বিঘ্ন ঘটাতে চেষ্টা করে। মাঝে মাঝে এগুলো অ্যাক্টিভেটর সাইটে এসে সংযুক্ত হয়ে যায়, ফলে সাবস্ট্রেটের সাথে এনজাইম সংযুক্ত হতে পারে না। ফলে কখনো কখনো এনজাইম উপস্থিত থাকলেও সুনির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে এটি সংযুক্ত হয় না এবং বিক্রিয়া গতিকে পরিবর্তন করে না বা কোনো প্রভাব ফেলে না। আবার কখনো কখনো ইনহিবিটর
সক্রিয় স্থান ছাড়া বা অ্যাক্টিভেটর সাইট ছাড়া অন্যান্য সাইটে সংযুক্ত হতে পারে এবং এই সাইটগুলোকে নষ্ট করে দিতে পারে। তখনও কিন্তু এনজাইমের উপস্থিতি বিক্রিয়া গতিকে ত্বরান্বিত করবে না বা পরিবর্তন করবে না। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে এনজাইম কাজ করার ক্ষেত্রে যে জিনিসটা মুখ্য, যে আমরা বারবার বলছি বিক্রিয়া গতিকে ত্বরান্বিত করে, সংযুক্ত হয়, অ্যাক্টিভেটর সাইট আছে, এই ব্যাপারটি কেমন করে হয়ে থাকে? এনজাইম এনজাইম সংযুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ খুবই কম। আবার স্বাভাবিকভাবে এই বিক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ খুবই কম। কিন্তু যখন এনজাইম এই উৎপাদের সাথে সংযুক্ত হয়ে যায় তখন এতে শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিটা রাসায়নিক বিক্রিয়াটিকে দ্রুত সম্পন্ন হতে শক্তি যোগায়, যার কারণে রাসায়নিক বিক্রিয়াটি এনজাইমের উপস্থিতিতে খুব দ্রুত সম্পন্ন হয় বা ত্বরান্বিত হয়। এরপর আমি চলে যাচ্ছি এনজাইমের প্রকারভেদে। তোমরা এখানে বোর্ডে দেখতেই পাচ্ছ আমি বেশ কিছু এনজাইমের নাম লিখেছি বা প্রকারভেদ লিখেছি, বিভিন্ন ধরনের এনজাইমের নাম লিখেছি। সেখানে যাওয়ার আগে একটু এনজাইমের নামগুলোর কথা বলছি। যেমন এনজাইম নামকরণ করা হয়েছে, এনজাইম যে সাবস্ট্রেটের উপর কাজ করে তার উপর ভিত্তি করে এনজাইমকে নামকরণ করা হয়েছে। আমি আবারও বলছি, যে সাবস্ট্রেটের উপর কাজ করে তার কর্মস্থল বা কর্মক্ষম কার্যকরী যৌগের উপর ভিত্তি করে এনজাইমের নামকরণ করা হয়েছে। যেমন সুক্রোজ, আমাদের খুব সুপরিচিত একটি গ্লুকোজ কার্বোহাইড্রেট সুক্রোজের উপর কাজ করে যে রাসায়নিক বিক্রিয়াটি, অর্থাৎ যে রাসায়নিক বা প্রোটিন পদার্থটি সুক্রোজের উপর কাজ করে একে ভেঙে দেয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভেঙে দেয় সে এবং দ্রুত সম্পন্ন করে কাজটি, সেই রাসায়নিক পদার্থ বা প্রোটিনটিকে বলা হচ্ছে, কনজুগেটেড প্রোটিনটিকে বলা হচ্ছে সুক্রেজ। এক্ষেত্রে দেখতেই পাচ্ছ সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে তার নামকরণ করা হচ্ছে। সুক্রোজের সাথে এস যুক্ত করে সুক্রেজ করা হয়েছে। একইভাবে সুক্রোজ এবং তারপর রয়েছে বিভিন্ন ধরনের অর্জিনিনের ক্ষেত্রে অর্জিনেজ, তারপর হচ্ছে লিপিডের সাথে লাইপেজ, লিপিড যোগ এজ লাইপেজ, এভাবে প্রোটিনের সাথে প্রোটিন যোগ এজ প্রোটিয়েজ, এভাবে এনজাইমের নামকরণ করা হয়েছে। এখানে আমরা কিছু এনজাইম দেখতে পাচ্ছি যা দেখে তাদের কার্যকারিতার উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। অক্সিডো রিডাকটেজ এস, ট্রান্সফারেজ, হাইড্রোলাইটিক লাইগেজ, আইসোমারেজ, লাইগেজ, কার্বক্সিলেজ, এপিমারেজ এবং ফসফরাইলেজ। তোমাদের বইয়ে এদের তালিকা দেওয়া আছে, তারপর আমি একটু বলবো, সেই তালিকা থেকে তোমরা পড়ে নিবা। সেই সাথে একটু আমি এদের কার্যকারিতার কথা বলি, নামকরণের জন্য একটু কিভাবে নামকরণ করা হয়েছে বা নাম থেকে আমরা কিভাবে এর কার্যকারিতা মনে রাখতে পারবো সে কথা একটু বলছি। এই এনজাইমকে আমরা কিন্তু বারবার পড়বো কোথায়? উদ্ভিদের সারবৃত্তীয় চ্যাপ্টারটিতে। ওই অধ্যায়ে আমরা উদ্ভিদের সারবৃত্তীয় প্রক্রিয়াগুলোর মধ্যে সালোকসংশ্লেষণ পড়বো, শ্বসন নিয়ে আলোচনা করব। সেখানে বারবার আমাদের এই এনজাইমগুলো কিভাবে উদ্ভিদ দেহে রাসায়নিক বিক্রিয়াগুলো ত্বরান্বিত করছে, বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া ওখানে সংগঠিত হচ্ছে, চক্র চলছে, এগুলোকে কিভাবে অনুঘটক হিসেবে এখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ উপস্থিতি এবং তারা কিভাবে কাজ করছে পড়বো। সেই সময় আমরা কিন্তু বারবার এগুলো বলবো যে লাইজ এনজাইম, ট্রান্সফারেজ এনজাইম, ফসফেটেজ এনজাইম। তাহলে এই আজকে যখন আমরা এনজাইম পড়ছি তখন আমরা এদের কার্যকারিতা সম্পর্কে খুব ভালোভাবে একটু লক্ষ্য রাখবো, মনে রাখবো। তাহলে পরবর্তী চক্রযুগগুলো যখন আমরা পড়বো তখন কিন্তু এই এনজাইমের নামকরণ দিয়ে আমরা বুঝতে পারবো সে আসলে কি কাজ, ওখানে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হচ্ছে। প্রথমে অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাকটেজ শব্দটা এখানে দুটো বাংলা শব্দ নিয়ে গঠিত, একটি হচ্ছে জারণ আর একটি হচ্ছে বিজারণ। অক্সিডো রিডাকটেজ এনজাইমকে বাংলায় জারণ বিজারণ এনজাইমও বলা হয়। এবার আমি বলছি যে এনজাইমের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়া হতে বা কোনো রাসায়নিক যৌগ হতে অক্সিজেন, হাইড্রোজেন অথবা ইলেকট্রন সংযোজন বা বিয়োজন ঘটে, সে ধরনের এনজাইমকে বলা হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইম। এক্ষেত্রে আরেকটু বলে দিই যে কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে যখন অক্সিজেনের অণু সংযোজন বা হাইড্রোজেন বা ইলেকট্রন বিয়োজন ঘটে তখন তাকে রিডাকশন বা বিজারণ বলা হয়। আবার
তাকে অক্সিডেশন বা জারণ বলা হয়। এবং যখন কোনো রাসায়নিক যৌগ থেকে অক্সিজেনের বিয়োজন বা হাইড্রোজেন এবং ইলেকট্রনের সংযোজন ঘটে, তখন তাকে বলা হচ্ছে রিডাকশন বা বিজারণ। অর্থাৎ অক্সিজেন সংযোজন হলে হয় অক্সিজেন সংযোজন হবে অথবা হাইড্রোজেন বা ইলেকট্রন বিয়োজন ঘটবে। এই বিক্রিয়াটি হচ্ছে জারণ, একে ইংলিশে বলা হচ্ছে অক্সিডেশন। এবং যখন রাসায়নিক কোনো যৌগ থেকে অক্সিজেনের বিয়োজন ঘটবে অথবা হাইড্রোজেন সংযোজিত হবে বা ইলেকট্রন সংযোজিত হবে, তাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া বা রিডাকশন বিক্রিয়া। এই যে অক্সিডেশন এবং রিডাকশন অর্থাৎ জারণ এবং বিজারণ বিক্রিয়া সংগঠিত করে, যে এনজাইমের উপস্থিতিতে সংগঠিত হয়ে থাকে, সেই এনজাইমটাই হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইম। তারপর হচ্ছে তাহলে অক্সিডো রিডাকটেজ এনজাইমের উপস্থিতি আসলে কি হবে? কোনো রাসায়নিক যৌগ থেকে অক্সিজেন বা হাইড্রোজেন বা ইলেকট্রন সংযোজন বা বিয়োজন হবে, বিযুক্ত হবে। ট্রান্সফারেজ এনজাইম, যে এনজাইমের উপস্থিতি থেকে কোনো রাসায়নিক যৌগ থেকে কোন একটি বিশেষ যৌগ বিযুক্ত হবে বা ট্রান্সফার হয়ে যাবে, সুনির্দিষ্ট কোনো যৌগ বা মূলক একেবারে ট্রান্সফার হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে, তাকে বলা হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম, পানির অণুর সংযোজন, যে এনজাইমের উপস্থিতিতে কোনো রাসায়নিক যৌগে পানি সংযুক্ত হবে তাকে হাইড্রোলাইটিক এনজাইম বলা হয়। লাইয়েজ এনজাইম, কোনো সুনির্দিষ্ট অংশ, সেটা হতে পারে জারণ বিজারণ মূলক অর্থাৎ অক্সিজেন হাইড্রোজেন হতে পারে, পানির মূলক হতে পারে, এছাড়াও যে কোনো সুনির্দিষ্ট মূলক যদি সংযোজন বা বিয়োজন ঘটে তাকে লাইয়েজ এনজাইম বলা হয়। আইসোমারেজ এনজাইম, আইসোমারেজ এনজাইম কি? আইসোমারেজ এনজাইম অবশ্যই আইসোমার তৈরিতে কাজ করে থাকে। যেমন আমরা পড়েছি যে অক্সিজেন 6-ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6-ফসফেট পরিবর্তন হয়ে ফ্রুক্টোজ 6-ফসফেট হয়ে যায়। অর্থাৎ গ্লুকোজে যে আইসোমার ফ্রুক্টোজ তৈরি হওয়ার জন্য যে এনজাইম আইসোমার তৈরিতে যে এনজাইমগুলো কাজ করে থাকে সেগুলোই হচ্ছে আইসোমারেজ এনজাইম। উদাহরণস্বরূপ আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কথা বলতে পারি। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আইসোমার গঠনে গ্লুকো আইসোমারেজ কাজ করে থাকে। ফসফোফ্রুক্টো আইসোমারেজ হচ্ছে এক ধরনের আইসোমারেজ এনজাইম। লাইগেজ এনজাইম সাধারণত সংযোজন করতে ব্যবহৃত হয়। কোনো রাসায়নিক যৌগের সাথে অন্য একটি যৌগের সংযোজনে যে এনজাইম সংযোজন ঘটায় তাকে বলা হচ্ছে লাইগেজ এনজাইম। কার্বক্সিলেজ এনজাইম, কার্বন ডাই অক্সাইডের অণু সংযোজন বা বিয়োজন ঘটায়। আমি আবারও বলছি যে এনজাইমটি কোনো রাসায়নিক যৌগে কার্বন ডাই অক্সাইডের অণু সংযোজন বা বিয়োজন ঘটায় তাকে কার্বক্সিলেজ এনজাইম বলা হয়। ইপিমারেজ এনজাইম, এপিমার তৈরি করে এই ধরনের এনজাইমকে এপিমারেজ এনজাইম বলা হয়। ফসফরাইলেজ এনজাইম, কোনো রাসায়নিক যৌগের সাথে ফসফেটের সংযুক্ত করে বা ফসফেটকে বিযুক্ত করে, এই ধরনের এনজাইমকে বলা হয় ফসফেটেজ এনজাইম। অর্থাৎ ফসফরাইলেজ এনজাইমের উপস্থিতিতে কোনো যৌগে ফসফেট সংযুক্ত হবে বা বিযুক্ত হবে। যেমন আমরা দেখি যে গ্লুকোজের সাথে ফসফেটেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6-ফসফেট হয়, অর্থাৎ এখনো গ্লুকোজ এখনো এটিপির সাথে সংযুক্ত হয়ে গ্লুকোজ 1-ফসফেট হয়, একটি এডিপি উৎপন্ন হয়। এই যে এখানে ফসফেটেজটি ফসফরাস সংযোজনে কাজ করছে, তাই ফসফেটেজ হচ্ছে এক ধরনের ফসফরাইলেজ এনজাইম। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এনজাইমের ব্যবহার। এটি বোর্ড পরীক্ষায় আসে এবং ইন্টারনাল পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। এনজাইম কিভাবে আমাদের বাণিজ্যিক ভিত্তিতে বা সুচিন্তিতভাবে কিভাবে আমরা এনজাইমকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আমি এখানে কয়েকটি এনজাইমের নাম লিখেছি। খুব স্বাভাবিক প্রক্রিয়া, এগুলো বিভিন্ন প্রাকৃতিকভাবে ব্যবহৃত হয়। আর কিছু আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা ব্যবহার করার সুযোগ রয়েছে তা সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি বলবো সেলুলোজ এনজাইমের কথা। সেলুলোজ এনজাইম সাধারণত সেলুলোজকে ভেঙে দেয়, অর্থাৎ যে এনজাইমের উপস্থিতিতে
যে এনজাইমের উপস্থিতিতে সেলুলোজ ভেঙে গিয়ে সেলুবায়েজে পরিণত হয় তাকে বলা হচ্ছে সেলুলেজ এনজাইম। অর্থাৎ সেলুলেজকে বিশ্লেষণকারী এনজাইম হচ্ছে সেলুলেজ এনজাইম। আমাদের দেহে, মানব দেহে সেলুলেজ এনজাইম উৎপন্ন হয় না। সেলুলোজ হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর গঠনকারী একটি গাঠনিক উপাদান। এটি উদ্ভিদ কোষে রয়েছে। সাধারণত যে প্রাণীগুলো কাঁচা উদ্ভিদগুলোকে সবজি হিসেবে বা কাঁচা উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, সেই সকল প্রাণীর অন্ত্রে সেলুলেজ এনজাইম উৎপন্ন হয়, যাতে তাদের অন্ত্রে খাদ্যের পরিপাক ঘটে। মানুষ যেহেতু এই ধরনের কাঁচা লতা পাতা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না, তাই করলেও সেটা হজম আমাদের হবে না, যেহেতু আমাদের অন্ত্রে সেলুলেজ এনজাইম নাই। কিন্তু গরু বা অন্যান্য প্রাণী যারা খাদ্য হিসেবে ঘাস গ্রহণ করে থাকে, তাদের অন্ত্রে কিন্তু সেলুলেজ এনজাইম আছে, যার কারণে সেলুলোজটা ভেঙে গিয়ে সেলুবায়েজ এবং পরবর্তীতে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়ে হজমে সহায়তা হয়। প্রোটিয়েজ এনজাইম প্রোটিনকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে তাকে বলা হচ্ছে প্রোটিয়েজ এনজাইম। প্রোটিন সাধারণত ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, তবে অ্যামাইনো অ্যাসিডে একেবারে ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিডে পরিণত হওয়ার আগে বৃহৎ বা বিশাল প্রোটিন অণুগুলো ভেঙে যে তুলনামূলক ছোট ছোট প্রোটিন অণুতে পরিণত হয় তাদেরকে আমরা প্রোটিওজ বলি। এই প্রোটিওজ তৈরিতে যে এনজাইম ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে প্রোটিয়েজ এনজাইম। তো আমরা খাদ্য হিসেবে যে ধরনের প্রোটিনই গ্রহণ করি না কেন, সে জটিল প্রোটিন অণুগুলোকে ভাঙার জন্য আমাদের অঞ্চলে রয়েছে প্রোটিয়েজ এনজাইম। অ্যামাইলেজ সাধারণত অ্যামাইলোজের উপর কাজ করে অ্যামাইলেজ এনজাইম। প্রোটিনকে ভাঙলে পরে, কার্বোহাইড্রেটকে ভাঙলে পরে অ্যামাইলোজ পাওয়া যায়। যেমন স্টার্চ, প্রচুর বা দুটো ভিন্ন ধরনের অ্যামাইলেজ এবং অ্যামাইলোপ্যাকটিনের দুটো শৃঙ্খল সংযুক্ত হয়ে স্টার্চ গঠন করে। অর্থাৎ স্টার্চ ভেঙে গিয়ে একটা বিপুল পরিমাণ অ্যামাইলোজের স্টক তৈরি করে। সেই অ্যামাইলোজ, যে স্টার্চগুলোকে আমরা খাদ্য হিসেবে খাচ্ছি, যেমন চাল, সেই স্টার্চ, আলু, শাকসবজি, আলু খাচ্ছি, চাল খাচ্ছি, গম খাচ্ছি, আটা খাচ্ছি, এই স্টার্চটাকে ভাঙার জন্য প্রয়োজন অ্যামাইলেজ এনজাইম। আমাদের অন্ত্রে অ্যামাইলেজ আছে। অ্যামাইলেজ এনজাইম দুই ধরনের, আলফা অ্যামাইলেজ এনজাইম এবং বিটা অ্যামাইলেজ এনজাইম। আলফা অ্যামাইলেজ এনজাইম অ্যামাইলেজকে ভেঙে ড্যাক্সট্রিনে পরিণত করে, আর বিটা অ্যামাইলেজ এনজাইম ড্যাক্সট্রিনকে ভেঙে মল্টোজে পরিণত করে। অর্থাৎ আমাদের দেহে অ্যাবজর্বেশন ক্ষমতা সম্পন্ন করার ক্ষেত্রে এই অ্যামাইলেজ এনজাইম অ্যামাইলোজকে ভেঙে ক্ষুদ্র মল্টোজে পরিণত করে। ক্যাটালেজ এবং জাইমেজ। ক্যাটালেজ এনজাইমও উদ্ভিদ দেহে রয়েছে। ক্যাটালেজ এনজাইম সাধারণত হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং হাইড্রোজেনে বিমুক্ত করে। অর্থাৎ কোনো ক্যাটালেজের উপস্থিতিতে লক্ষ লক্ষ হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে গিয়ে পানি এবং অক্সিজেনে পরিণত হয়। তারপর রয়েছে জাইমেজ এনজাইম কি কাজ করে? সাধারণত ইস্টের দেহে জাইমেজ এনজাইম পাওয়া যায়। ইস্টের দেহে প্রাপ্ত এই জাইমেজ এনজাইমটি একটু জটিল প্রকৃতি। এর সাধারণত এই এনজাইমের উপস্থিতি শর্করাকে ভেঙে ফার্মেন্টেশন ঘটিয়ে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে থাকে। ফলে অক্সিজেনের অনুপস্থিতিতে এখানে আসলে কি ঘটে? ফার্মেন্টেশন ঘটে, অর্থাৎ অবাধ শ্বসন ঘটে থাকে। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে এনজাইমের ব্যবহার রয়েছে। যেমন আমাদের ফলের জুস তৈরির ক্ষেত্রে সাধারণত ফলের জুসটাকে প্রক্রিয়াজাতকরণের সময় এখানে বিশেষ ধরনের এনজাইম ব্যবহার করা হয়, যার কারণে এই বিশেষ ধরনের এনজাইমটি হচ্ছে প্যাকটিন। সাধারণত ফলের রসে এই প্যাকটিনটা থাকে। প্যাকটিন মূলত ফলকে পাকাতে সাহায্য করে। প্যাকটিক অ্যাসিড ফলকে পাকাতে সাহায্য করে। এই প্যাকটিন জাতীয় প্রোটিনের প্রয়োগের মাধ্যমে ফলের রসে স্বচ্ছতা আসে এবং এটি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে থাকে, স্বাদ বৃদ্ধি করে থাকে। এছাড়া প্রণীত এনজাইম ব্যবহার করা হয়। কাপড়ের দাগ মোচনীয় এনজাইম ব্যবহার করা হয়। ক্ষত নিরাময় এনজাইম ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ শনাক্তকরণে বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহার করা হয়। এছাড়া বহুমুখী ব্যবহার রয়েছে।
তবে সবচেয়ে আলোচিত একটি ব্যবহার হচ্ছে চোখের অপারেশনের ক্ষেত্রে, অর্থাৎ ছানি অপারেশনের ক্ষেত্রে ডক্টর জোসেফ সর্বপ্রথম এই পদ্ধতি অবলম্বন করেন। তিনি চোখের উপরের কনজাংটিভা একটি ছিদ্র করে খুব সামান্য পরিমাণে ট্রিপসিন চোখের লেন্সের উপর প্রয়োগ করতে সক্ষম হন, এবং এই কারণে চোখের লেন্সের উপর যে প্রতিবন্ধকতার যে পর্দাটা তা বিগলিত হয়ে যায়, এবং সেই ছিদ্র দিয়ে সে আবার সুরটাকে বের করে এনে অপসারণ করার মাধ্যমে ছানি অপারেশন করতে সক্ষম হয়। সেই থেকে এখনো পর্যন্ত ছানি অপারেশনে ট্রিপসিন এনজাইমের ব্যবহার এখনো পর্যন্ত হয়ে আসছে। তারপর রয়েছে ছানি অপারেশন ছাড়া রক্ত জমাট বাঁধা রোধে বা বিগলনে রাইবোলোজ ইউরোবোলেজ নামক এনজাইম খুব কার্যকারিতা এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হচ্ছে। এরকম এনজাইমে আমাদের দৈনন্দিন জীবনে এরকম এনজাইমের বহুমুখী ব্যবহার রয়েছে। তাহলে আজকে যে টপিকসটা আমার এনজাইম, সেখানে কিছু প্রশ্ন নিয়ে আমি একটু বলি। যে প্রথম প্রশ্ন হচ্ছে এনজাইম কি, এনজাইমের রাসায়নিক গঠন বলো, এনজাইমের কাজের কলাকৌশল বা তালাচাবি মতবাদ বা ফিশারের তালাচাবি মতবাদ বা এনজাইমের কার্যকলাপ বা কর্মকলাপটি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। আরেকটি প্রশ্ন হচ্ছে এনজাইমের প্রকারভেদ লিখো। আরো একটি প্রশ্ন খুব আসে এই প্রশ্নটা, সেটা হচ্ছে এনজাইমের ব্যবহার উল্লেখ করো, উল্লেখযোগ্য ব্যবহারগুলো বলো, আলোচনা করো। এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উদ্ভিদ এবং প্রাণীতে অবস্থিত কিছু এনজাইম, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, যেগুলো আমাদের প্রাণী এবং উদ্ভিদ দেহে অবস্থিত স্বাভাবিক কিছু এনজাইম প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় কাজ করে থাকে, বেশ উপকারী ভূমিকা পালন করে থাকে। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে বিভিন্নভাবে এনজাইমকে ব্যবহার করছি তাও উল্লেখ করে আমাদের প্রশ্নটা আমরা উপস্থাপন করতে পারি। আজকে আমার আলোচনা এই পর্যন্তই। এই অধ্যায়টা আজকে শেষ হয়ে যাচ্ছে, তৃতীয় উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন। এই অধ্যায়টি শেষ করার মধ্য দিয়ে তোমরা তোমাদের চর্চা চালিয়ে যাবে, প্রশ্নগুলো তৈরি করবে, তাহলে তোমাদের এই অধ্যায়টা আসলে পুরোপুরি আয়ত্তে আসবে এবং শেষ হবে। আদারওয়াইজ এটা তোমাদের জন্য একটা বোঝা হিসেবে, পড়া হিসেবে তোমাদের থেকে যাবে। আশা করবো আমার মেয়েরা সবাই আমার ক্লাস শেষ করার মধ্য দিয়ে তোমাদের প্রিপারেশন এবং প্রস্তুতিও ভালোভাবে নিবা এবং শেষ করবে। আগামী কোন নতুন অধ্যায় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।